তুরস্ক পাকিস্তানের পর সৌদি নেতৃত্বাধীন জোটে বাংলাদেশের প্রবেশ। তেহরানের স্বার্থ বিরোধী পদক্ষেপে বড় চ্যালেঞ্জের মুখে ঢাকা। চলছে চুলচেরা বিশ্লেষণ। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছে না ট্রাম্প। ক্ষোভ ঝাড়লেন উপদেষ্টাদের উপর। প্রকাশ্য মতবিরোধে জড়িয়ে পড়ছে পেন্টাগনের শীর্ষ নেতারা। একটানা যুদ্ধের প্রভাবে ক্লান্ত হয়ে পড়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। খোদ কমান্ডারের বিরুদ্ধে শতাধিক সেনার বিদ্রোহ। অস্ত্র ফেলে ঘাঁটি ছেড়ে চলে যাচ্ছে বহু সেনা। মরক্কো থেকে হঠাৎ জিব্রাল্টার পাড়ি দিয়ে স্পেনে ঢুকছে হাজার হাজার অভিবাসী। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী মোতায়েনের ঘোষণা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের পরিধি এবার সরাসরি পৌঁছে গেছে মিশর পর্যন্ত। ইতিহাসে প্রথমবারের মতো ড্রোন হামলার শিকার হয়েছে দেশটি। মিশরের দামেত্তা বন্দরের গ্যাস সংরক্ষণ স্থাপনায় হামলার ঘটনাকে কেন্দ্র করে নতুন উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে। একই সময় জর্ডানে অবস্থিত নিজেদের ঘাঁটিতে হামলার জবাব হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের একাধিক স্থাপনায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে। পাল্টাপাল্টি হামলা, হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা এবং ইয়েমেনের ইরানপন্থী গোষ্ঠীদের তৎপরতায় মধ্যপ্রাচ্যের সংঘাত এখন আরও বিস্তৃত আকার ধারণ করছে। মধ্যপ্রাচ্যের চলমান এই সংকটের মধ্যেই আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ নৌপথ রক্ষার ঘোষণা দিয়ে সৌদি আরবের নেতৃত্বে গঠিত হয়েছে 14 দেশের বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট। সৌদি আরবের সঙ্গে এই জোটে যোগ দিয়েছে বাংলাদেশ, পাকিস্তান, মিশর, তুরস্ক, কাতার, জর্ডান, কুয়েত, বাহরাইন, সোমালিয়া, জিবুতি, ইয়েমেন, সুদান ও কমরোস। আনুষ্ঠানিকভাবে জোটটির উদ্দেশ্য বাব আল মানদেব প্রণালী, লোহিত সাগর এবং এডেন উপসাগরে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশের মতে বর্তমান বাস্তবতায় এটি কার্যত ইরানের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন একটি কৌশলগত নিরাপত্তা বলয়। ইরান বিরোধী এই জোটে বাংলাদেশের প্রবেশের সিদ্ধান্তকে ঘিরেই তৈরি হয়েছে নতুন আলোচনা। কারণ দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি বৈদেশিক মুদ্রা বা রেমিটেন্স। আর সেই রেমিটেন্সের বড় অংশ আসে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে, যেখানে কর্মরত আছেন লাখ লাখ বাংলাদেশি। ফলে সৌদি নেতৃত্বাধীন উদ্যোগ থেকে দূরে থাকলে শ্রমবাজার, জনশক্তি রপ্তানি এবং বৈদেশিক আয়ের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। সেই বিবেচনায় স্বল্পমেয়াদে বাংলাদেশের এই সিদ্ধান্তকে বাস্তববাদী ও অর্থনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। তবে বাংলাদেশের এই সিদ্ধান্তের বিপরীতে একটি বড় চ্যালেঞ্জও রয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে সম্প্রতি ইরান যেভাবে প্রতিরোধ ও প্রতিক্রিয়া দেখাচ্ছে, তাতে করে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য দ্রুত বদলে যাচ্ছে। ভবিষ্যতে এই অঞ্চলে ইরানই সবচাইতে প্রভাবশালী রাষ্ট্র হিসেবে আবির্ভূত হতে পারে। এমনকি চলমান যুদ্ধ দীর্ঘায়িত হলে ইরানের প্রভাব আরও বাড়তে পারে বলে বিভিন্ন ভূরাজনৈতিক বিশ্লেষণে উঠে আসছে। এমন পরিস্থিতিতে প্রকাশ্যে সৌদি নেতৃত্বাধীন জোটে অংশ নেয়া ভবিষ্যতে তেহরানের সঙ্গে ঢাকার সম্পর্কে প্রভাব ফেলতে পারে এমন আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না পর্যবেক্ষকরা। কৌশলগত ইরান বিরোধী জোটে গিয়ে কূটনৈতিক ভারসাম্য রক্ষা করা এখন ঢাকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একদিকে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের শ্রমবাজার ও রেমিটেন্সের স্বার্থ রক্ষা করতে হবে, অন্যদিকে ভবিষ্যতের আঞ্চলিক শক্তি সমীকরণও বিবেচনায় রাখতে হবে। বিশ্লেষকদের মতে আনুষ্ঠানিক অবস্থানের পাশাপাশি ইরানের সঙ্গে নীরব বা ব্যাক চ্যানেলে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, যাতে এই জোটে যোগ দেওয়ার প্রেক্ষাপট ও জাতীয় স্বার্থের বিষয়টি তেহরানের কাছে স্পষ্ট থাকে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ যত বিস্তৃত হচ্ছে, বাংলাদেশের কূটনৈতিক হিসাবও ততটা জটিল হয়ে উঠছে। রেমিটেন্স নির্ভর অর্থনীতি, প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা, জ্বালানি ও বাণিজ্যিক স্বার্থ সবকিছুই বিবেচনা রেখে এখন ঢাকাকে এগোতে হবে অত্যন্ত সতর্কভাবে। ওয়ালিউল হাসানাত, টাইমস টুডে। ইরান যুদ্ধ নিয়ে এবার প্রকাশ্যেই চাপের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ দীর্ঘায়িত হলেও কিভাবে এর ইতি টানা হবে তা নিয়ে হোয়াইট হাউস ও পেন্টাগনের শীর্ষ কর্মকর্তাদের মধ্যেই তৈরি হয়েছে গভীর মতবিরোধ। এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে নিজের উপদেষ্টাদের উপর চড়াও হয়েছেন ট্রাম্প, এমনটাই দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ।
গেল ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে শুরু হওয়া ইরান যুদ্ধ এখন প্রায় ৬ মাসে গড়িয়েছে। ট্রাম্পের ধারণা ছিল খুব দ্রুতই তেহরান আলোচনার টেবিলে ফিরবে, কিন্তু বাস্তবে তা হয়নি। এনবিসি নিউজের প্রতিবেদনে ট্রাম্পের এক ঘনিষ্ঠ সহযোগীর বরাতে বলা হয়েছে, প্রেসিডেন্ট এই দীর্ঘ অচলাবস্থায় ভীষণ বিরক্ত, কারণ যুদ্ধ কিভাবে শেষ করা হবে তা নিয়ে শুরু থেকেই প্রশাসনের ভিতরে সুস্পষ্ট কোনো কৌশল ছিল না। আরেক মার্কিন কর্মকর্তার ভাষ্য, এতদিন পরও ইরান নীতি নিয়ে প্রশাসনের শীর্ষ পর্যায়ে কোনো ঐক্য নেই। সামরিকভাবে কিছু সাফল্য এলেও স্পষ্ট রাজনৈতিক দিক নির্দেশনার অভাবে যুক্তরাষ্ট্র কৌশলগত সংকটের মুখে পড়ছে। এমনকি সম্প্রতি জাতীয় নিরাপত্তা বৈঠকে ক্ষুব্ধ হয়ে ট্রাম্প উপদেষ্টাদের উপর চিৎকার করেন এবং অশালীন ভাষাও ব্যবহার করেন বলে দাবি করেছে এনবিসি। তবে হোয়াইট হাউস এই তথ্য পুরোপুরি অস্বীকার করেছে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, প্রেসিডেন্ট তার টিমের উপর পূর্ণ আস্থা রাখেন এবং চূড়ান্ত সিদ্ধান্ত তিনিই নেন। একই সঙ্গে তিনি জানান, ইরান সমঝোতা ভঙ্গ, মার্কিন সেনা হত্যা এবং হরমুজ প্রণালীতে হামলা বন্ধ না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের অবস্থান বদলাবে না। পেন্টাগনও জানিয়েছে, প্রেসিডেন্টের নির্দেশ বাস্তবায়নে তারা লকড অ্যান্ড লোডেড, অর্থাৎ যে কোনো মুহূর্তে প্রস্তুত। এদিকে এনবিসির দাবি, প্রশাসনের ভেতরে এখন দুটি স্পষ্ট শিবির তৈরি হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেতের নেতৃত্বে এক পক্ষ, যাদের অবস্থানের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুরও মিল রয়েছে। তারা ইরানের উপর সামরিক চাপ আরও বাড়াতে চায়। অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও জয়েন্ট চিফ অব স্টাফ ডন কেইন সতর্ক অবস্থানে রয়েছেন। তাদের আশঙ্কা, সুস্পষ্ট দীর্ঘমেয়াদী কৌশল ছাড়া যুদ্ধ চালিয়ে গেলে যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার ক্ষয় হবে, কিন্তু কাঙ্ক্ষিত ফল মিলবে না। এর মধ্যেই ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প আবারও ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের কঠিনভাবে আঘাত করা হবে। একই সঙ্গে তার অভিযোগ, আলোচনা এগোলেই ইরান হঠাৎ করে তা ভেঙে দেয়। নির্বাচনী প্রচারণায় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, যুক্তরাষ্ট্রকে আর কোনো ফরএভার ওয়ারে জড়াবেন না, কিন্তু ইরান যুদ্ধ এখন সেই প্রতিশ্রুতির সবচেয়ে বড় পরীক্ষায় পরিণত হয়েছে। আর যুদ্ধের ভবিষ্যৎ নিয়েই যখন তার নিজের প্রশাসনের ভেতরে মতৈক্য নেই, তখন ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপ ঘিরে অনিশ্চয়তাও বাড়ছে। মাহমুদুল হাসান, টাইমস টুডে। গাজায় দীর্ঘদিন যুদ্ধ চালানোর পর এবার নিজেদের কমান্ডারদের বিরুদ্ধেই বিদ্রোহে নেমেছে ইসরায়েলি সেনারা। দক্ষিণ ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে ১০০রও বেশি সেনা অস্ত্র ফেলে ঘাঁটি ত্যাগ করেছেন। ঘটনাটি ইসরায়েলি সেনাবাহিনীর ভেতরে বড় ধরনের শৃঙ্খলা সংকটের ইঙ্গিত দিচ্ছে। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী গিভাতি ব্রিগেডের সাভের ব্যাটালিয়নের নতুন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেনাখেম ইউনিটের বহু বছরের ঐতিহ্যবাহী স্মারক ও প্রতীক হাতুড়ি দিয়ে ভেঙে ফেলেন। সেনাদের অভিযোগ, শহীদ সদস্যদের স্মৃতি বিজড়িত এসব প্রতীক ইচ্ছাকৃতভাবে ধ্বংস করায় ক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো ব্যাটালিয়নে। বিক্ষুব্ধ সেনাদের দাবি, শুধু এই ঘটনাই নয়, নতুন কমান্ডারের আচরণও ছিল অপমানজনক। তারা অভিযোগ করেন, তিনি নিয়মিত সেনাদের সঙ্গে অসম্মানজনক আচরণ করেন, তাদের কথা শোনেন না এবং কোনো কারণ ছাড়াই অভিজ্ঞ যোদ্ধাদের ইউনিট থেকে সরিয়ে দিচ্ছেন। এই ব্যাটালিয়নটি ৭ অক্টোবরের পর থেকে গাজা ও লেবাননে টানা যুদ্ধ করেছে। ইউনিটটির আগের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাতান এল কেরবেলি ৭ অক্টোবর গুরুতর আহত হলেও দীর্ঘ সময় যুদ্ধক্ষেত্রে নেতৃত্ব দেন। ২ মাস আগে তার স্থলাভিষিক্ত হন নতুন কমান্ডার। ঘটনার পর ইসরায়েলি সেনাবাহিনী জানায়, সেনাদের এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে একই সঙ্গে যুদ্ধ করা সেনাদের অবদান ও ত্যাগের প্রশংসাও করা হয়। এদিকে পরিস্থিতি সামাল দিতে ব্যাটালিয়নের কমান্ডার বিদ্রোহী সেনাদের উদ্দেশ্যে বার্তা পাঠিয়ে বিকেল ৪টার মধ্যে ঘাঁটিতে ফিরে এলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার আশ্বাস দেন। বিশ্লেষকদের মতে, এটি শুধু একটি শৃঙ্খলা ভঙ্গের ঘটনাই নয়, বরং দীর্ঘ যুদ্ধ, ক্লান্তি এবং নেতৃত্ব নিয়ে অসন্তোষের প্রতিফলন। এখন দেখার বিষয়, টানা যুদ্ধে অংশ নেয়া ক্লান্ত ইসরায়েলি সেনাদের মনোবল ও সামরিক শৃঙ্খলায় ফিরিয়ে আনতে কী পদক্ষেপ নেয় ইসরায়েল। মাহমুদুল হাসান, টাইমস টুডে।
স্পেনের উত্তর আফ্রিকার ছিটমহল সিউতা সীমান্তে নতুন করে তৈরি হয়েছে অভিবাসী সংকট। কয়েক ঘন্টার ব্যবধানে সাগর পাড়ি দিয়ে সেখানে ঢুকে পড়েছেন হাজারো মরক্কোর নাগরিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করেছে মাদ্রিদ সরকার। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার 2 থেকে 3 হাজার মানুষ সাগরে নেমে সীমান্তের জেটি ঘুরে সাঁতরে সিউতায় প্রবেশের চেষ্টা করেন। এই ঝুঁকিপূর্ণ যাত্রায় অন্তত 15 জনের মৃত্যু হয়েছে। অভিবাসীদের চাপে স্থানীয় আশ্রয় কেন্দ্রগুলো ইতোমধ্যে ধারণ ক্ষমতা হারিয়েছে। স্পেনের অভিযোগ, এই ঢলের নেপথ্যে রয়েছে দেশটির সুপ্রিম কোর্টের সাম্প্রতিক একটি রায়। ওই রায়ে বলা হয়েছে, সিউতা বা মেলিয়ার উপকূলে আটক অভিবাসীদের তাৎক্ষণিকভাবে মরক্কোয় ফেরত পাঠানো যাবে না। মাদ্রিদের দাবি, এই সুযোগকে কাজে লাগিয়েই মানব পাচারকারী চক্র হাজারো মানুষকে ইউরোপে ঢোকার জন্য উৎসাহিত করেছে। তবে প্রশ্ন উঠেছে মরক্কোর ভূমিকাও নিয়ে, কারণ কয়েকদিন ধরেই সীমান্তে চাপ বাড়লেও বৃহস্পতিবার এক পর্যায়ে সীমান্ত নিয়ন্ত্রণ কার্যত ভেঙে পড়ে। পরে ফনিদেক এলাকায় অভিবাসীদের ঠেকাতে জল কামান ব্যবহার করে মরক্কোর নিরাপত্তা বাহিনী। পরিস্থিতি সামাল দিতে সিভিল গার্ডের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্থানীয় প্রশাসনের অভিযোগ, কেন্দ্রীয় সরকার দেরিতে পদক্ষেপ নিয়েছে। সংকট পর্যালোচনায় শুক্রবার সিউতা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এদিকে এই ঘটনা ইউরোপীয় রাজনীতিতেও নতুন বিতর্ক তৈরি করেছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সেনজেন উন্মুক্ত সীমান্ত ব্যবস্থা সাময়িক স্থগিতের কথা বিবেচনার ইঙ্গিত দিয়েছেন। তবে স্পেন এই মন্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে। বিশ্লেষকদের মতে, সিউতা ইউরোপীয় ইউনিয়নের আফ্রিকামুখী অন্যতম প্রবেশদ্বার। তাই সীমান্তে সামান্য শিথিলতার ইঙ্গিত পেলেই হাজারো মানুষ জীবন বাজি রেখে সাগরে নামছেন। আর সর্বশেষ এই ঘটনা প্রমাণ করছে, ইউরোপের অভিবাসন সংকট এখনো আগের মতোই বিস্ফোরণমুখী। মাহমুদুল হাসান, টাইমস টুডে।